আসসালামু আলাইকুম। আজ 5ই মে 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। কঠোর অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী। বেরিয়ে এলো হাসনাত আবদুল্লাহর উপর হামলার রহস্য। বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্যকর যা করছে ভারত। এবার বিস্তারিত। রাজধানীর মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 5 জন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার 3রা মে রাতে তাদের আটক করা হয়, পরে সোপর্দ করা হয় পুলিশের হাতে। শনিবার দিবাগত রাতে আটককৃতরা মিরপুর 1 শাহ আলী মাজারের কাছে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল এমন খবর পাওয়ার পর দারুস সালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে ছুটে যায় এবং কিশোর গ্যাংয়ের 2 সদস্যকে আটক করে। একই দিন রাতে 10:30টার দিকে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মিরপুর আড়তের কাছে রাস্তায় লাঠি নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টাকালে 3 জনকে আটক করে দারুস সালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল। আটককৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য দারুস সালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। জনপ্রিয় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, দলটিকে নিষিদ্ধ করার জন্য হাসনাতের উপর ঘটে যাওয়া সাম্প্রতিক হামলাটি যথেষ্ট প্রমাণ। ইলিয়াস হোসাইন আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য হাসনাতের উপর কালকের ঘটনাই যথেষ্ট। ওদের যেসব নেতারা পালিয়েছে তাদের ফেসবুক পোস্টেই দেখা গেছে তারা নিজেরাই স্বীকার করেছে এই হামলা তাদের নেতাকর্মীরাই করেছে। তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই দাবির সঙ্গে একমত হয়ে আওয়ামী লীগের সহিংসতার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছেন। অন্যদিকে কিছুজন এ মন্তব্যকে বিতর্কিত বলে মন্তব্য করেছেন। হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় আলোচনায় এসেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসির মোড়ল। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টের মাধ্যমে নাসির মোড়লের নাম সামনে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, নাসির মোড়ল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, হামলা ও ত্রাসের অভিযোগে তার নামে শ্রীপুর থানায় মামলা রয়েছে। 2023 সালের 30 আগস্ট শ্রীপুর উপজেলার প্রশিকা মোড়ে এক যুবলীগ নেতার গাড়ি ভাঙচুর এবং ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে নাসির মোড়ল সহ 12 জনের বিরুদ্ধে মামলা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলারও আসামি তিনি। আরও জানা গেছে, নাসির মোড়লের বাবা শফিক মোড়ল, তার বাড়ি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি মোড়লপাড়া এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সম্প্রতি শফিক মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার পর তাকে উদ্দেশ্য করে নাসির মোড়ল নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, মব মারা নিয়ে থ্রেড দিছিলাম, মনে আছে? এখন কি হইল? থ্রেড লাইক করি না, মাইন্ড ইট। অন্যদিকে রাত 10:41 ফেসবুকের এক পোস্টে সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রশ্ন করেন, হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল? ওই পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে 54 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় সোমবার 5 মে সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি। আজ সকালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন, যে সরকারকে তারা বিদায় করেছেন সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে। তিনি আরও বলেন, ওই হামলার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত 54 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযান চালিয়ে তাৎক্ষণিক মহানগরীর বাসন এলাকা থেকে গাজীপুর মহানগরের 13 নং ওয়ার্ডের যুবলীগ নেতা নিজামউদ্দিন ও কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দীপুকে আটক করা হয়। পরে রাতভর পুলিশ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 54 জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইইউ কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেবে না বলে মন্তব্য করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার ৫ মে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মাইকেল মিলার বলেন, ইইউ একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে চায়। জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা একান্তই বাংলাদেশের জনগণ এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। আমরা কারো উপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দেব না। ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, নির্বাচনের সময় বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমরা মনে করি সময়ের চেয়ে বেশি জরুরি একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজন। তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের ডেকেছেন। তিনি সংস্কারের বিষয়ে সহযোগিতা চেয়েছেন। চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে আমাদের। নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কাজ করেছি। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছি। চীনে চিকিৎসার জন্য আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে গ্রিন চ্যানেল নামের একটি ভিসা প্রক্রিয়া চালু হয়েছে। রোববার বিকাল ৫টা ৫৭ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা সহজ করার লক্ষ্যে গ্রিন চ্যানেল নামের একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে, যার মাধ্যমে দ্রুত এবং কম জটিলতায় ভিসা পাওয়া যাবে। দূতাবাসের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় চীনা ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা কোনো ধরনের দীর্ঘ লাইনে না দাঁড়িয়েই আবেদন জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে একই দিনে ভিসা প্রদানের সুযোগ রাখা হয়েছে। পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার থাকা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকার গ্রহণের সুযোগ দেওয়া হবে। রোগী যদি শারীরিকভাবে উপস্থিত না হতে পারেন, সেক্ষেত্রে নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকার গ্রহণের সুযোগও থাকছে। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার করতে চলেছে ভারত। এছাড়া বিএসএফ এর 16টি নতুন ব্যাটালিয়ন গঠনের বিষয়টিও শিগগিরই ভারত সরকারের চূড়ান্ত অনুমোদন পেতে চলেছে। এতে প্রায় 17,000 নতুন সৈন্য যুক্ত হবে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 16টি নতুন ব্যাটালিয়ন গঠনের বিষয়টি শিগগিরই সরকারের চূড়ান্ত অনুমোদন পেতে চলেছে, যাতে প্রায় 17,000 নতুন সৈন্যকে অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম এবং পূর্ব ফ্রন্টে 2টি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা অগ্রবর্তী সদর দপ্তর স্থাপন করা হবে বলেও সরকারি বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। সূত্রগুলোর মতে, এই পরিকল্পনা ইতোমধ্যেই নীতিগত অনুমোদন পেয়েছে এবং এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়ের অপেক্ষা। অনুমোদন মিললে বিএসএফ এর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে বলেও দাবি করা হয়েছে। বিশেষ করে গত বছর বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এপ্রিলের 22 তারিখে পেহেলগামে হামলার পর পাকিস্তান সীমান্তেও নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন ব্যাটালিয়ন এবং সদর দপ্তর প্রতিষ্ঠা বিএসএফ এর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমানে বিএসএফ এর 193টি ব্যাটালিয়ন রয়েছে, যার প্রতিটি ব্যাটালিয়নে গড়ে 1000-এর বেশি সদস্য থাকে। নতুন 16টি ব্যাটালিয়ন গঠিত হলে বিএসএফ এ অতিরিক্ত প্রায় 17,000 সদস্য যুক্ত হবে। এগুলো ধাপে ধাপে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে গড়ে তোলা হবে। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করতে জম্মুতে একটি নতুন সেক্টর সদর দপ্তর তৈরি হবে এবং বাংলাদেশ সীমান্তের নজরদারি বাড়াতে মিজোরামে একটি নতুন সেক্টর হেডকোয়ার্টার হবে। বিএসএফ এর বর্তমান সেক্টর সদর দপ্তরগুলো জম্মুর রাজৌরি, সুন্দরবনি, জম্মু শহর এবং ইন্দ্রেশ্বর নগরে অবস্থিত। মিজোরাম এবং কাচার ফ্রন্টের সদর দপ্তর আসামে, যার অধীনে শিলচর, আইজল এবং মণিপুরে সেক্টর সদর দপ্তর আছে। নতুন ব্যাটালিয়নগুলোর জন্য পুরুষ ও নারী কর্মী নিয়োগের জন্য শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বিএসএফ। নিয়োগের পর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে।
পিটিআই বলছে বিএসএফ এর প্রায় ৩.৫ লাখ সদস্য রয়েছে এবং এই বাহিনী কয়েক বছর আগে ২০ থেকে ২১টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব দিয়েছিল। তবে সীমান্তের জটিল ভূ প্রকৃতি এবং দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ১৬টি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে ভারত সরকার। বিএসএফ বর্তমানে ভারতের ৬,৭২৬ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করে থাকে, যার মধ্যে ভারত পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক সীমান্ত ২,২৯০ কিলোমিটার এবং লাইন অফ কন্ট্রোল এলওসি ৩৩৯ কিলোমিটার, আর বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য ৪,০৯৭ কিলোমিটার। পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে এই বিশাল সীমান্তের মধ্যে প্রায় ১,০৪৭ কিলোমিটার এখনও বেড়াহীন রয়েছে, কারণ ওইসব অংশ নদী, জঙ্গল এবং দুর্গম অঞ্চলের মধ্যে পড়েছে এবং এসব স্থানে বিএসএফ এর মোট ১,৭৬০টি সীমান্ত পোস্ট রয়েছে। নতুন এই ব্যাটালিয়নগুলো এই পোস্টগুলোর নিরাপত্তা ও কার্যক্রম আরও মজবুত করবে বলেও দাবি করা হয়েছে। পাকিস্তান ভারত উত্তেজনা প্রসঙ্গ। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোন আলাপকালে এই প্রস্তাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ল্যাভরভের সঙ্গে ইশাক দারের টেলিফোনের আলাপের পর বিবৃতি প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইশাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিবৃতিতে রাশিয়া বলেছে নয়াদিল্লি এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ২২ এপ্রিল কাশ্মীর উপত্যকার পেহেলগাম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার রাজনৈতিক সমাধানে ভারত ও পাকিস্তান যদি আগ্রহী হয় তাহলে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলোচনার দুদিন পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ল্যাভরভ। এ সময় প্রতিবেশী দুই দেশের মাঝে বিদ্যমান মতবিরোধের সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পার্বত্য অঞ্চলে জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় এক নেপালি নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটে। এই হামলার ঘটনার পর থেকে প্রতিবেশী দুই পারমাণবিক অস্ত্রধর দেশের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পেহেলগামের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ঘিরে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে। কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। হিমালয় অঞ্চল লাগোয়া ব্যাপক বিতর্কিত এই ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি অতীতে দুবার যুদ্ধ করেছে। পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি বাতিল ও পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করেছে ভারত। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ভারতের এসব পদক্ষেপের জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে স্বাক্ষরিত সিমলা চুক্তি বাতিল করে। এই হামলার পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারত ইতিমধ্যে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ এবং পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় জল সীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কোনো একটি কাজ বা কোনো একটি কথা একবার বললেই, একবার করলেই তা যে সফল হবে তা কিন্তু নয়। কোনো একটি কথাকে প্রতিষ্ঠিত করতে হলে বারবার বলতে হয়, কোনো একটি কাজকে সফল করতে হলে বারবার লেগে থাকতে হয়। সেই জন্যে আপনি একটি কাজের সব দিক বিবেচনা করে সেই কাজটি কিভাবে সফল করতে পারেন তার পূর্ব প্রস্তুতি এবং পরিকল্পনা যদি গ্রহণ করতে পারেন তাহলে মনে রাখবেন সেই কাজ ৫০% সফলতার দিকে এগিয়ে গেল। অতএব ওই যে পুরনো কথা যে লেগে থাকুন, লেগে থাকুন, লেগে থাকুন, লেগে থাকার মধ্য দিয়ে একদিন দেখবেন আপনি সফল হয়েছেন। আপনি যেভাবে নিজেকে দেখতে চেয়েছিলেন সেভাবেই আপনি উপস্থাপিত হচ্ছেন মানুষের কাছে। সুতরাং আসুন আমরা হাল ছেড়ে না দিয়ে আমাদের প্রিয় কাজগুলোর সঙ্গে বারবার লেগে থাকি এবং সফল হই। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন,
ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার দেশের বাইরের খবর। ইয়েমেন থেকে ছোড়া হুতি বিদ্রোহীদের একটি শক্তিশালী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবে বেন গুনিয়ান বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়েছে। এতে বিমানবন্দরের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সৃষ্টি হয় প্রায় 25 মিটার পর্যন্ত গর্ত। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে মাত্র 75 মিটার দূরে আঘাত হানে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা। এই হামলার পর বিমানে ওঠার অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত 4 জন আহত হন এবং আরও 2 জন ব্যাংকারে আশ্রয় নেওয়ার সময় আহত হন। হামলার পরপরই বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স ইসরায়েলগামী ফ্লাইট বাতিল বা স্থগিত করে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা 4 স্তর, আয়রন ডোম, ডেভিডস স্লিং, এরো এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভর থার্ড সবকিছু থাকা সত্ত্বেও কিভাবে এমন সংবেদনশীল এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF স্বীকার করেছে, ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে তারা একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। স্থানীয় ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার পর তেল আবিবে আকাশে কালো ধোঁয়া উঠছে এবং আতঙ্কিত মানুষজন রাস্তায় গাড়ি থামিয়ে নিরাপদ আশ্রয়ে খুঁজছেন। সাইরেন বাজাতেই লক্ষ লক্ষ মানুষ তড়িঘড়ি করে আশ্রয় কেন্দ্রে ছুটে যান। ইসরায়েলের বেশিরভাগ শহরে এবং অনেক বাসার মধ্যেই বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে, যেগুলো সাধারণত বন্ধ, কিন্তু সাইরেন শুনলেই খুলে দেওয়া হয়। এর আগেও হুতি বিদ্রোহীরা তেল আবিবে হামলা চালিয়েছে। 2023 সালের জুলাই মাসে তারা শহরটিতে প্রথম প্রাণঘাতী ড্রোন হামলা চালায় এবং গত ডিসেম্বরেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ডজনখানেক মানুষ আহত হয়। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতি দমনে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যেই মাত্র 3 সপ্তাহে $1 বিলিয়ন কাছাকাছি পৌঁছে গেছে। তবুও তাদের এই ধরনের হামলা প্রতিহত করতে বারবার ব্যর্থ হচ্ছে। বিশ্লেষকদের মতে, অপেক্ষাকৃত দুর্বল একটি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র যদি ইসরায়েলের মতো সামরিকভাবে শক্তিশালী একটি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে, তাহলে তা শুধুই প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নয়, বরং গোটা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে হুমকির মুখে ফেলে। ফলে এই হামলাকে অনেকেই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।